ইয়ামাহা FZ25 এই বাইকটা ভাই এখন মোস্ট পপুলার একটা বাইক হয়ে গেছে বাইকিং কমিউনিটিতে। সো এই বাইকটা সম্পর্কে যখন কোনো কথা হয়, কোনো পোস্ট আসে, তখন এরকম কিছু পার্সনের কথা আমার মাথায় চলে আসে। যাই হোক, পার্ট অফ জোকস, কথা ওইটা না। আজকে FZ25টা নিয়ে কিছু ইতিহাস ঘাটার চেষ্টা করব এবং এই বাইকটার ফিচার সম্পর্কে কথা বলবো, আর প্রাইসটা সম্পর্কে খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করব এবং এই বাইকটা আসলে কাদের জন্য। FZ25 এই বাইকটার ইতিহাস নিয়ে যদি কথা বলি, তাহলে এই বাইকটা ইন্ডিয়াতে 2020 সালে কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যায়। কেন? কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার সুপার ফ্লপ একটা বাইক। সো 5 বছর পরে এসে বাংলাদেশে লঞ্চ হওয়ার মানেটা কি? কারণটা হচ্ছে ভাই, বাংলাদেশে কিন্তু আগে সিসি লিমিট ছিল 150 পর্যন্ত, এখন সেটা 350 পর্যন্ত আসছে, সামনে আরও বেশি আসবে, বাট ওই বিষয়ে কথা বলতেছি না। কথা হচ্ছে 5 বছর পরে বাংলাদেশে কেন লঞ্চ হলো। এই ছিল আসলে এই ছোট্ট ইতিহাস, কারণ একদম বেশি দূর পর্যন্ত যায়নি, আর বাকিটা আপনারা সবাই জানেন। এখন এবার আসে এটার ফিচার নিয়ে কথা বলতে। ভাই ফিচারের বিষয়টা হচ্ছে, এই বাইকটার যে ফিচারগুলো দিয়েছে, আগে কিন্তু বলছি এটা কিন্তু অনেক ওল্ড একটা বাইক। আপনি যদি আশা করেন যে 5-6 বছর আগের একটা বাইকে, ঠিক আছে, এখন বর্তমান যুগে যে ফিচারগুলো আছে এগুলো পাবেন, সেটা পেলেও পেতে পারেন যদি বাইকটা আপডেট করতো। বাট এই বাইকটা টোটালি কোনো কিছু আপডেট করে নাই। এবং আপনি যদি FZ সিরিজের বাইকগুলো দেখেন, ওইটার মিটারগুলো হচ্ছে মানে খুব ন্যারো, হয়তো বা V4টা একটু ডিসপ্লে দিছে বড়, সেখানে গিয়ার ইন্ডিকেটর নাই, টাইম ইন্ডিকেটরটাও নাই। সো ভাই বুঝতে পারতেছেন, আর ডিসপ্লেটা তো দেখছেনি মানে কীরকম টাইপের, মানে এগুলো চলে ভাই। সো ফিচারের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে। আমি বলবো যে ভাই মানে এই প্রাইসে ডিজার্ভই করে না। সো এই প্রাইসটা আসলে এই ফিচারে কোনোভাবেই মানে এটা আমি মানতে পারতেছি না, আর মানানসইও না, এটা কেউই মানতে পারবে না। ইভেন আপনি যদি ফুল এলইডির কথা বলেন, ওইটা কিন্তু ফুল এলইডি না। আপনি যদি ইন্ডিকেটরগুলো দেখেন, ওইটা হচ্ছে ভাই হ্যালোজেন। মানে কি এখন এই 2025-এ এসে হ্যালোজেন, এটা কি মানা যায়? তাও হায়ার সিসির একটা বাইকে। হায়ার সিসি বাইকে মানে সব কিছু থাকবে ভরপুর, পারফেক্ট। এখন হ্যাঁ, অনেকে এসে দাবি করতেছে যে বাইকিং সেক্টরে 3টা ধাপ আছে। একটা হচ্ছে নেকেড স্পোর্টস, একটা হচ্ছে স্পোর্টস, একটা হচ্ছে কমিউনিটর বাইক। সো এই 3টা ভাগে ভাগ করার কারণে আপনি FZ সিরিজ যেটা আছে ওইটা কিন্তু কমিউনিটর একটা বাইক। ওটার সাথে যদি মানে নেকেড স্পোর্টসের তুলনা করেন, তাহলে অনেকে দাবি করতেছে এটা ভুল। তাহলে নেকেড স্পোর্টসের কাছাকাছি কেন প্রাইস? আমার কথা হচ্ছে এটা, আমি যদি নেকেড স্পোর্টস বাইকের প্রাইজে আমি কমিউনিটর বাইক কিনি, তাহলে এটা কিভাবে হয়? হ্যাঁ, আমাকে কিন্তু এই প্রাইজে অনেক বাইক আমাকে অফার করতেছে যে আমি ওই প্রাইজে এই বাইকগুলো কিনতে পারবো। তাহলে আমি শুধু ওই বাইকগুলো না কিনে এই বাইকগুলো কেন কিনবো? ইয়ামাহা বাইকের দাম এত বেশি কেন? মনে হয় কি ওদের বাইক কিনতে হলে ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে বাইক কিনতে হবে। সো কথা ওইটা না, কথা হচ্ছে এত বাইকের দাম কেন? হ্যাঁ, আমি মানি যে ওদের আফটার সেল সার্ভিস অনেক ভালো, কাস্টমার সার্ভিস অনেক ভালো। বাইক নিয়ে আমার কোনো অভিযোগ নাই, হয়তো বা বাইকের ফিচার এবং হচ্ছে আসলে প্রাইসটা নিয়েই বেশি অভিযোগ মানুষের। সো কেন বেশি এটা আমি জানি না, এটা যদি আপনার জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যদি মানে ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া থেকে তো বাংলাদেশে আরও অনেক বাইক আসে, সেগুলোর প্রাইসও যদি আমি হিসাব করি, ইন্ডিয়াতে যে বাইকটা 1 লাখ টাকা আছে, হ্যাঁ যেই বাইকটা 1 লাখ টাকা আছে, ওই বাইকটা বাংলাদেশে এসে 3.5 লাখ টাকা হয়ে যায়। তো আমার কথা হচ্ছে ওইটা যদি 3.5 লাখ হতে পারে, তাহলে এটা 4 লাখ 30 বা 40 কীভাবে হয়? মানে সব সময় দেখবেন যে ইয়ামাহার বাইকগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে, এটা কেন? আমি আসলে এটা কোনোভাবেই মানে বুঝতেছি না। আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা জিনিস আমার সবথেকে বেশি নজর কেড়েছে, সেটা হচ্ছে ভাই হ্যাঁ, আপনার মতামত দেওয়ার মতো অধিকার আপনার আছে। একজনে প্রশংসা করেই আসলে একটু দালালি করেই পোস্ট করে, সেখানে দেখি যে অনেক কমেন্ট করে, বাজে কমেন্ট, মানে গালাগালি টাইপের করে। এই জিনিসটা আসলে আমি মানে ভালো চোখে দেখি না, এটা আমি পছন্দও করি না। হ্যাঁ, সে ওপিনিয়ন দিছে, আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন। এভাবে আমার মতো ভিডিও করে দরকার একটা ইউটিউব চ্যানেল খোলেন বা একটা ফেসবুক পেজ খোলেন, দেন হচ্ছে ভিডিওর মাধ্যমে বলেন, কিন্তু মানে কন্ট্রোল রেখে বলেন। গালাগালিটা একটু ইগনোর করেন। অনেকভাবেই বোঝানো যায়, অনেকভাবেই কথা বললে বলা যায়, অনেক কিছুই কথা দিয়ে করা যায়। সো আপনি যদি গালাগালি করেন তাহলে তো বিষয়টা আর হলো না, এতে আরও বাইকিং কমিউনিটি নষ্ট হচ্ছে। এমনিতেই এখন যে পরিমাণের মানে মানুষ টাকার পিছনে দৌড়াইতেছে, মানে স্পন্সর, দেন হচ্ছে বুঝে নিত পেড প্রমোশন হলে যেই মানে রিভিউ থাকে না, তখন দেখবেন দালালি টাইপের হয়ে যায়। এই জিনিসগুলো এখন বাইকিং কমিউনিটিতে বেশি হচ্ছে, খুবই বেশি হচ্ছে। ইয়ামাহা নিয়ে যেই ভিডিও করছে সেই দালাল হয়ে যাচ্ছে। কেন? কারণটা হচ্ছে ভাই, আপনারা ভালো জিনিসটা তুলে ধরতেছেন, খারাপ জিনিসটা আপনারা হিডেন রাখতেছেন, মানে নিচে রাখতেছেন। এটা কেন? একটা বাইকের রিভিউ করতে গেলে, ফার্স্ট ইমপ্রেশন করতে গেলে বাইকের পুরো ডিটেলসটা বলতে হবে।
ভালো দিকটাও বলতে হবে, খারাপ দিকটাও বলতে হবে। এই প্রাইসটা এই বাইকটা ডিজার্ভ করে কি না এটাও বলতে হবে। আমি হয়তো বা ছোটোখাটো একজন মানুষ, আমার ওরকমের ফেস ভ্যালু নাই, আমাকে ওরকম মানুষ চিনেও না, কিন্তু হ্যাঁ আমি নর্মাল যে পাবলিক আছে, আমি একজন বাইক ইউজার হিসাবে, একজন বাইকার হিসাবে আমি এই কথাগুলো বলতে পারতেছি। হ্যাঁ, এই কথাগুলো বলার আমার অধিকার আছে, আমি এই কথাগুলো বলতে পারতেছি, আপনিও বলতে পারবেন, কিন্তু গালাগালিটা করেন না। আর একটা রিকোয়েস্ট থাকবে, বড় আমার ব্লগার, আমার বড় ভাই যারা আছেন তাদেরকে বলবো, ভাই একদমে বাইকের রিভিউ যখন করেন তখন একদমে দালালি করেন না। সো একটু নর্মাল হন, বাইকের রিভিউটা ভালো মতো দেন। প্রত্যেকটা বাইকেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। সো আপনি যখন একটা বাইক নেবেন, বাইকটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেন, টেস্ট ড্রাইভ দেন, সেটা হোক ফ্রেন্ডের বাইক বা হচ্ছে শোরুমে যে যদি মানে টেস্ট রাইড দেন, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করেন, দেন হচ্ছে আপনি ডিসিশন নেন যে আপনার সাথে কোন বাইকটা যায়। সো এই ছিল আমার ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়নটা ভিডিওর মাধ্যমে ফুটাই তুলছি। আপনার কোনো ওপিনিয়ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনার ওপিনিয়ন ভিডিওর মাধ্যমে করতে চান, তাহলে আমার মতো এরকম ভিডিও করে আপনি ওপিনিয়ন শেয়ার করতে পারেন। তাহলে কেমন লাগলো ভিডিওটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেষই তো, আর কিছু করবি না? আর তো কইতে ইচ্ছা করতেছে বহুত কিছুই, কিন্তু বললে চাকরি থাকবে না। চাকরি থাকবে না, সবই বোঝাস। আচ্ছা কাট।